আসেন আল্লাহর নামে শুরু করি। ল্যাংটার মাজার, টাইগার বাবা, দড়ি বাবা, নানান বাবাটা নিয়ে আমি কাজ করেছি, বিড়ি বাবা। তো আমি চরমনার বিষয়গুলো নিয়েও বেশ সরব ছিলাম অনেক আগে থেকে। আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে জামাতের যে কোনো অনেক ঊর্ধ্বতন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনাকে আমি বলেছিলাম ওই সময় যে দেখেন, আপনারা এই লোকটার সাথে যে জোট করছেন, এই লোকটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তো ওনাকে আমি ঝুঁকিপূর্ণ যে কারণে বলেছিলাম সেটা হচ্ছে যে 2016 অথবা 17 ওই সময়ের দিকে, আমি সালটা ভুল করতে পারি, তারেক রহমানের সাথে এই চরমোনাই পীর সাহেবের মালয়েশিয়াতে একটা বৈঠক হওয়ার কথা ছিল। এবং সেই বৈঠকটার ঠিক একদিন আগে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে সেটা ক্যান্সেল করা হয়েছিল। কারণ তারেক রহমানকে জানানো হয়েছিল যে এই চরমোনাই পীর সাহেবের সাথে যেই প্রতিনিধি দল ঢাকা থেকে আসছেন, তার সাথে সেখানে রয়ের কিছু লোকজন আছেন। তো তিনার নিরাপত্তার কথা চিন্তা করে ঠিক একদিন আগে সেই বৈঠকটা বাতিল করা হয়। তো আমি তারপর থেকে ধরেন তাদের ব্যাপারে খুব সাবধান। এবং গত 15 বছরের আপনি চরমোনাইয়ের যে অবস্থাটা যদি দেখেন, জামাত ইসলাম সহ হেফাজতের অনেক নেতাদের উপর অনেক নির্যাতন, অত্যাচার এগুলো হয়েছে, কিন্তু চরমোনাই পীর সাহেবের এদের উপরে কোনো সমস্যা হয়নি। এরা দাপিয়ে বেরিয়েছে। মাঝখানের একটা সময় তো আপনার এই যে মাহফিল টাফিল, যে সময়টাতে মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে বের করে দেওয়া হলো এই চরমোনাই পীর সাহেবের। আমি সিআইডির একজন অফিসারের কাছে শুনেছি, এটা 2024-এর যে ঘটনা, এটার আগে, তখন তিনি বলেছিলেন যে ভাই, আপনি কি জানেন যে এই যে আলেমদের যাদেরকে জেলখানায় নেওয়া হয়, এই যে মিজানুর রহমান আজহারির যেই বাংলাদেশে থাকতে না দেওয়া, এটার পেছনে সবচাইতে বেশি কলকাঠি নাড়ছে কারা? এই এই যে ইসলামী আন্দোলন, যে চরমোনাইয়ের যেসব ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তারপরে তার ভাই, এগুলো। তো এরা বহু আগে থেকেই ভণ্ড। এবং সবচাইতে বড় যে স্পর্শকাতর বিষয় সেটা হচ্ছে যে ভারতের সাথে তাদের যে সংযোগের অভিযোগ আছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে তাদের ব্যাপারে আমি জামাতকে তখন সতর্ক করেছিলাম যে দেখেন, আপনারা এই কাজটা করেন না। তখন তারা একটা উত্তর দিয়েছিল যে ইসলামী অন্য জামাত ইসলামের বাইরে যে দলগুলো আছে তাদের মধ্যে এই ইসলামী আন্দোলনের একমাত্র তাদের সারা দেশব্যাপী বেশ কিছু মাদ্রাসা আছে এবং তাদের সাংগঠনিক কিছু কার্যক্রম আছে, যে কারণে তারা চায়। আর আরেকটা কথা বলেছিলেন যে এটা একমাত্র দল যেটা কিনা সবসময় এই খুব নোংরা ভাষায় কটাক্ষ করে এবং আজে বাজে কথাবার্তা বলে। তো কিছু খানাপিনা দিয়ে এদেরকে পাশে বসায় রাখা আর কি। অনেকটা এরকম জামাতের একটা পলিসি ছিল। তো ওই দিন আমি ওই নেতাকে বলেছিলাম যে এরা কিন্তু, আপনারা যদি ক্ষমতায় যান, মনে করেন তাদেরকে 30টা আসন দিলেন বা 50টা আসন দিলেন, ওই সময় তারা বোধহয়, আমার যতটুকু মনে আছে, 100 আসন চাচ্ছিল। তো আমি তাকে বলেছিলাম যে আপনারা তাদেরকে যদি নাকি 30, 40, 50 বা যে কয়টা আসনই দেন, তো সেই আসনগুলো তো মূলত তাদের আসন না। সেই আসনগুলো হচ্ছে এই জামাতের লোকজন, তারা তাদেরকে আসন দিলে জামাতের প্রার্থী সেখানে বসে যাবেন, বসে গিয়ে তাদের পক্ষে ভোট করবেন। অর্থাৎ জামাতের ভোটগুলোই চরমোনাই পাবে তখন। এখন আপনি তাদেরকে 40টা বা 50টা আসনের ভেতরে মনে করেন 20টা আসন তারা পেল। 20টা আসন যদি পেয়ে তারপরে আপনি সরকার গঠন করলেন, যদি জামাত ইসলাম এবার ক্ষমতায় আসেও, সেটার একটা সম্ভাবনা তো তৈরি হয়েছে। যদি আসে, সেক্ষেত্রে আমি মনে করি যে বিএনপিও বিশাল একটা ফাইট দেবে। তো খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবার নির্বাচন, আমার বিশ্লেষণ। তো যদি এরকম হয় যে জামাত ইসলাম ধরেন 160টা পেল বা 155টা পেল বা 170টা পেল, বিএনপি ধরেন 130টা পেল, বা মানে আমি সাপোজ একটা কথা বলছি, এখন এই চরমোনাইকে যদি 20টা দেওয়া হয়, তার মানে ম্যাজিক ফিগার তো হচ্ছে 151, 151 আপনাকে পেতেই হবে। তো 151 পেতে গেলে আপনি ধরেন 170 যদি পান, তাহলে এখান থেকে 20টা আপনি তার চরমোনাই পেল। চরমোনাই যদি পায়, এখন চরমোনাই মাঝখানে গিয়ে বলল যে আমরা এই চাই, কারণ তাদের চাওয়া তো যেটা চাবে তারা সেটা চাবে। তো তারা বলল যে আমরা এখন এইটা চাই। এটা না দিলে কি করবে, তারা সব পদত্যাগ করবে। সব চরমোনাইয়ের যে কজন এমপি আছে তারা সবাই চলে আসবে থেকে, সংসদ থেকে। তখন চলে আসলে আপনার অবস্থাটা কী হবে? আপনি 170টা নিয়ে সরকারে আছেন, এখন আপনার তো 150 হয়ে যাবে। তখন আপনি তো সংসদ তো ভেঙে দিতে হবে, আপনি ক্ষমতা হারাবেন। তো এইসব জিনিসগুলো আমি খুব এইভাবে বলেছিলাম ওই সময়তেই। বলার পরে তারা বলেছিল ঠিক আছে, দেখা যাক কি হয়। তো কি হয় সেটা নির্বাচনের আগে যে হয়েছে, এটা আমি মনে করি জামাত ইসলামের জন্য অনেক বড় একটা পাওয়া।